আর নিউজরুম লাইভে শুরুতেই নজর রাখবো বাংলাদেশের দিকে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার জারি করা হয়েছে। রেড কর্নার জারির পর ভারতকে নিশানা। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তাহলে কি বলা যেতেই পারে যে শেখ হাসিনাকে হাতে পেতে ঢাকার এক কৌশলী চাল? একেবারেই দেখো, শেখ হাসিনাকে হাতে পেতে মরিয়া এই মুহূর্তে ইউনূস সরকার, এবং যেহেতু ভারতকে তাদের তরফ থেকে ডিপ্লোম্যাটিক নোট ইস্যু করা হয়েছিল শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে কোনো জবাব এখনো পর্যন্ত পায়নি ঢাকা, এবং সেই পরিস্থিতিতে ঢাকার তরফ থেকে ভারতের ওপর পাল্টা চাপ তৈরি করতেই এই রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে বলে মনে করছে দিল্লি। এখনো পর্যন্ত ডক্টর আসিফ নজরুল, যিনি ইউনূস সরকারের আইন উপদেষ্টা, তিনি জানিয়েছেন যে এই ইন্টারপোলের মাধ্যমে এই রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে ইতিমধ্যেই, এবং একই সঙ্গে তিনি ভারতের প্রসঙ্গে বলেছেন যে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি তার সুস্পষ্ট লঙ্ঘন হিসাবে গণ্যিত হবে, এবং এ ব্যাপারে তারা ওয়ার্ল্ড ফোরামে তারা যাবেন এবং বিশ্বের দরবারে তারা গিয়ে এই বিষয়ে তারা তাদের দরবার করবেন যে এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে দু দেশের মধ্যে সেটা ভারত মানছে না। ফলে এখন দেখার যে ভারতের তরফ থেকে এই দিল্লির যে ভারতের তরফ থেকে ঢাকার এই যে পদক্ষেপ তার পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হয়। তবে গোটা বিষয়টিতেই কিন্তু দিল্লি মনে করছে যে ঢাকার তরফ থেকে দিল্লির ওপরে চাপ সৃষ্টি করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। বেশ, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে চুক্তি লঙ্ঘন, সওয়াল ইউনূসের আইন উপদেষ্টার। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আর এই নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড। মৈনাক বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। এবং প্রথমেই আপনার থেকে জানতে চাইবো, এই যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে রেড কর্নার নোটিশ, এই রেড কর্নার নোটিশের আদৌ কি কোনো গুরুত্ব আছে? ইউনূস সরকারের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপে ভারতের আন্তর্জাতিক সম্পর্কে কি কোনো প্রভাব পড়তে চলেছে? না, সেরকম কোনো প্রভাব হবে না এতে। আসিফ নজরুল সাহেব তিনি এর আগেও এই প্রচেষ্টা করেছিলেন, বা রেড কর্নার নোটিশের প্রসঙ্গ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা, এই প্রেশার গুলো আগেও বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছিল। রেড কর্নার নোটিশের অর্থ কিছুই নয়, ইন্টারপোলের সদস্য যে দেশগুলো রয়েছে ইন্টারপোলের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করা হয় যে কোনো ব্যক্তি একটা কোনো দেশে তিনি কনভিক্টেড আছেন বা তাকে খোঁজা হচ্ছে, তিনি অ্যাবসকন্ডিং যদি থাকেন, তাহলে অনুরোধ করা হচ্ছে যে তাকে লোকেট করা হোক এবং তাকে গ্রেফতার করা হোক। তাহলে এটা একটা অনুরোধ মাত্র, কোন রকম বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই। 2 নম্বর কথা হচ্ছে যে নজরুল সাহেব যেটা বারবার করে বলছেন যে প্রত্যর্পণের যে চুক্তি আছে সেটা লঙ্ঘন হবে। উনিও খুব ভালো মতোই জানেন যে প্রত্যর্পণের চুক্তির মধ্যে এরকম একটা প্রভিশন রয়েছে যে যাকে প্রত্যর্পণ করা হবে যদি কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে বা অন্য কোনো রিলিজিয়াস বা এরকম কোনো পারসিকিউশনের যদি তার ভয় থাকে, এবং তার যদি ভয় থাকে যে নিজের দেশে ফিরে তিনি আনফেয়ার ট্রায়াল পাবেন, তাহলে কিন্তু ওই প্রত্যর্পণ চুক্তি সেক্ষেত্রে কার্যকর হয় না। এখন বাংলাদেশের যে বিশেষ আদালত রয়েছে আইসিটি, সেই আইসিটি আদালতে যেখানে তার বিচার হবে শেখ হাসিনার বলা হচ্ছে, তার যিনি মুখ্য প্রসিকিউটর তিনি অলরেডি বলে দিয়েছেন, মানে দেখুন একজনের বিরুদ্ধে একটা বলা হচ্ছে তাকে গ্রেফতার করা হোক বা তাকে এনে আদালতে উপস্থিত করা হোক, কিন্তু প্রসিকিউটর আগেই বলে দিয়েছেন যে ইনি হচ্ছেন গণহত্যাকারী, এই জুলাই আগস্টে ইনি বহু মানুষকে হত্যা করেছেন। তাহলে অলরেডি ভার্ডিক্ট শোনানো হয়ে গেছে, তাহলে কিরকম বিচার তিনি পাবেন খুব স্পষ্ট। আর সবার শেষে যেটা কথা সেটা হচ্ছে যে আসিফ নজরুল সাহেব দেখবেন খুব সচেতন ভাবে বলছেন যে আমরা বিশ্ব কমিউনিটির কাছে যাব, বিশ্ব সমাজের কাছে যাব, অর্থাৎ স্পেসিফিক কিছু তিনি বলছেন না। কেন বলছেন না? কারণ ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট রয়েছে, আইসিসি যে রয়েছে, সেটার জন্য ভারত সেটার সদস্যই নয়। একদম। রোম